আসসালামু আলাইকুম। সংসদের ঠান্ডার মধ্যে বৈশা সরকারি দল আর বিরোধী দল একে অপরের পিঠ চুলকাইতেছে। হ্যাঁ, পিঠ চুলকাইতেছে। বিরোধী দল সরকারের প্রশংসা করতেছে, আবার সরকারি দল বিরোধী দলের নেতার প্রশংসা করতেছে। ডাক্তার শফিকুর রহমান স্যার নাকি একটা ইতিহাস রচনা করছে, ভদ্র মার্জিত, সব অ্যাঙ্গেলেই উনি A1, এরকম প্রশংসায় ভাষায় দিছে। দুই পক্ষ মিলামিশা আগামী দিনগুলা কি করা যায় এটা নিয়ে চিন্তা ভাবনায় বৈশা গেছে। জুলাই সনদ, গণভোট, এসব আলাপ থেমে গেছে। আলাপ চলে আসছে গুপ্ত গুপ্ত। হ্যাঁ ভাই, অনেক প্রবলেম দেশে। দেখেন, একজন কৃষককে দেখলাম তেল নিতে গেছিল, বেচারা রৌদ্রের তাপে ওইখানেই শেষ হয়ে গেছে। এরকম আরো অনেক মৃত্যুর খবর শুনছি। এর মধ্যে দেখলাম একজন মহিলা কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, একজন পুরুষকে থাপড়াইতেছে। কি করবে, ওনারও মাথা গরম হয়ে গেছে রোদের তাপে। এই যে একটা দূর অবস্থা চারিদিকে, কিন্তু সংসদে ওনারা কি বলে? তেলের কোনো অভাব নাই, জ্বালানির অভাব নাই, এবং কারেন্টেরও অভাব নাই। কারেন্টের অভাব থাকলেও গ্রামগঞ্জে আছে। এখন থেকে নাকি শহরও দেওয়ার চেষ্টা করবে। কোন শহরে দিবেন? আমার শহরে দিতে পারবেন? দিয়া দেখান তো। পারবেন না। আমার এখানে কারেন্ট যায় না ভাই, যাবেও না, আমার মনে হয় যাবে না। কারণ কি জানেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর এলাকার বসবাস করি। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রীর মহল্লার লোক আমি। আমার এখানে কারেন্ট যাইতে আমি দেখি নাই। এই যে কারেন্ট নিয়ে এত চারিদিকে আলোচনা, আমার এখানে আজ পর্যন্ত মানে গত 1-1.5-2 মাসের মধ্যে আমি 1 মিনিটের জন্য কারেন্ট যাইতে দেখি নাই। আগামীতে যাবে কিনা জানি না, মনে হয় যাবে না। এই বৈষম্য কেন? কারণ কি? গ্রামে 17-18 ঘন্টা কারেন্ট থাকে না, আর এখানে 1 মিনিটের জন্য কারেন্ট যায় না। এই বৈষম্য কেন? এই কোন বাংলাদেশ? এই বাংলাদেশ চাই না ভাই। হ্যাঁ ভাই, এই বাংলাদেশ চাই না। যতক্ষণ পর্যন্ত গুলশান, ধানমন্ডি, বনানী এলাকার কারেন্ট না যাবে, ততক্ষণ পর্যন্ত ভাই কারেন্টের মর্ম কেউ বুঝবে না। গরিবের উপর দিয়ে কি যাইতেছে না যাইতেছে এগুলা কিচ্ছু যায় আসে না। তাদের উপরে যখন পড়বে, তখন দেখবেন এটা খুব সিরিয়াসলি নিবে। এই সংসদের নেতারা খুব সিরিয়াসলি আলোচনা করবে। এখন তো বলে না, কারেন্টের কোনো প্রবলেম নাই, তেলের কোনো প্রবলেম নাই, কিন্তু বাস্তবে আমরা যেটা দেখতেছি ওইটার সাথে কি মিলে না। কিন্তু এইসব আলোচনা ধামা চাপা দেবার জন্যই কি এই গুপ্তকে সামনে নিয়ে আসছে? কেন গুপ্ত বলেন? গুপ্তচর বলতো না, মানে যারা গোয়েন্দা তাদেরকে গুপ্তচর বলা হয়। এটা একটা সম্মানের ব্যাপার। আর গুপ্ত বললে আমি জানি না শিবির কেন খেপতেছে। খেপা তো উচিত না, একদম চুপ থাকা উচিত ছিল, কোনো রিয়াকশন দেওয়াই ঠিক হয় নাই। ভাই ব্রাদার, গুপ্ত কেন হইতে হয়? যেমন আমাদের স্বাধীনতার যুদ্ধের সময় যারা মুক্তি বাহিনী ছিল, যারা গেরিলা যুদ্ধ করত, তারা তো গুপ্ত থেকেই গেরিলা যুদ্ধ করত, তাই না? গুপ্ত থাকার মানে কি? গোপন হয়ে যাওয়া, চোখের আড়াল হয়ে যাওয়া। হ্যাঁ, শত্রুর চোখের আড়াল হয়ে যাওয়া মানে গুপ্ত থাকা। দেখেন, গত সরকারের আমলে শিবিরের কাউরে পাইলি তো ভাই ধৈর্য নিয়ে যেত, তাই না? এটা আপনারা দেখছেন। জামাতের এবং বিএনপি থেকে যারা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতো, ভারতের বিরুদ্ধে যারা কথা বলতো, তাদেরকেও তো উঠায় নিয়ে যাইত। যেমন ইলিয়াস আলী, উনি ভারতের বিরুদ্ধে কথা বলছিল। উনি বলছিল এই যে ট্রানজিট দেওয়া হইলো, এই ট্রানজিট দিয়া যখন মালামাল যাবে ভারতে, তখন যে এর ভিতর দিয়া গোলা বারুদ যাবে না, কি গ্যারান্টি আছে? এরকম অনেক প্রশ্ন উনি সামনে তুলে আনছিল। তার 2 দিন পরই তো উনাকে গুম করা হইলো। কি ভয়াবহ একটা ব্যাপার, যার জন্য অনেকে গুপ্ত হয়ে গেছিল। এটা সত্য। এই যে গুপ্ত বলে না, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে না গুপ্ত, সত্যি কথা বলছে, চরম সত্যি কথা তো এটা। গুপ্ত না হলে তো মাইরা ফালাইতো। একদিনের ঘটনা বলি, আজ থেকে 7-8 বছর আগের ঘটনা। আমার ছেলেটা আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি রাখছে, বুঝছেন? হঠাৎ একদিন দেখি বাসায় ঢুকতেছে, তার দাড়ি নাই। আমার মেয়েরা হাসতেছে, আমিও মনে মনে হাসতেছি। এ কি করলো, দাড়ি ফালাই দিল কেন? আমি বললাম কি হইলো, কারণ কি? দাড়িটা তো ভালোই লাগতেছিল। কাবু জানো না, এই চেকপোস্টে আমাকে প্রায় 20 মিনিট আটকায় রাখছে। কাঁধের মধ্যে ব্যাগ ছিল, সমস্ত কিছু চেক করছে।
ছাত্র শিবির সন্দেহ করছে, তাকে জিজ্ঞেস করছে শিবিরের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। অনেক রকম প্রশ্ন করার পর যখন শুনছে যে সিনেমার ডাইরেক্টরের ছেলে, তখন ওদের মাথার মধ্যে ঢুকছে, ও সিনেমার ডাইরেক্টরের ছেলে, তাহলে তো ও হিরো হইতে চাবে, ও কেন শিবির হইতে চাইবে। ছাইরা দিছে। ও বাসায় আসার আগে সেলুনে চলে গেছে, যে পুরা দাড়ি কামায়া ফেলাইছে। বাসার মধ্যে কিছু ইসলামিক বই ছিল তার, এগুলা সরায়া ফেলাইছে। ভয় পাইছে, ভয়। এই ভয় কার মধ্যে নাই? মৃত্যুর ভয় কার মধ্যে নাই? ভাই, আমারে ধইরা নিয়ে যে আপনি লাঠি দিয়া বাইরাবেন, মাথার মধ্যে গামছা দিয়া পানি ঢালবেন সারা রাত, আমারে এইভাবে ঝুলাইয়া রাখবেন দড়ি দিয়া বাইন্দা, আমি এই অত্যাচার সহ্য করুম? এই অত্যাচার থেকে বাঁচার জন্য ওরা গুপ্ত হয়ে গেছিল। আর গুপ্ত হওয়াতে কি হয়েছিল? গুপ্ত হওয়াতেই কিন্তু 5ই আগস্টে সবাই মুক্ত হইতে পারছেন, কেউ মুক্ত হইতে পারতেন না। এই গুপ্ত বাহিনী ছাত্রলীগের সাথে মিলামিশা গেছিল। অনেকের ব্যাকগ্রাউন্ড পাবেন ছাত্রলীগ, এই জন্যই কিন্তু গুপ্ত বলা হচ্ছে যে ওরা ছাত্রলীগ ছিল, 5ই আগস্টের পর ওরা এখন ছাত্র শিবির হয়ে গেছে। ভাই, হবে না কেন? গোপন থাকতে হবে। জীবনের মায়া আছে না? কে চায় নিজের জীবন দিতে? চাচা আপনা জান বাঁচা বলে না, চাচা আপনা জান বাঁচা, জান তো বাঁচাইতে হবে। আর ওই জান বাঁচাই তো তারা আন্দোলন চালায় গেছে। ভাই ব্রাদার, এই যে জামাত ইসলাম, এদের জন্মের পর থেকে এই পর্যন্ত 4 থেকে 5 বার নিষিদ্ধ হয়েছে। শেখ হাসিনা যাওয়ার 3-4 দিন আগেও নিষিদ্ধ কইরা গেছে। আর শিবিরের প্রতি কি ব্যবহার করতো আগের সরকার, এটা তো আপনারা জানেন। তারা গুপ্ত হয়েছিল ওই জন্য। এটা একটা সম্মানের ব্যাপার, এটা বললে কেন খেপবেন? কেন আপনারা বলেন না আমি কে তুমি কে, গুপ্ত গুপ্ত, এটা বলেন না কেন? যেভাবে শেখ হাসিনা রাজাকারের নাতিপুতি বলছিল, তখন আপনারা বলছিলেন না আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। ঠিক তেমনি করে বলেন আমি কে তুমি কে, গুপ্ত গুপ্ত। গুপ্ত একটা সম্মানের ব্যাপার। এখন দেখেন এই গুপ্ত নিয়ে এমন জায়গায় পৌঁছে গেছে, 2টা দল কিন্তু, হ্যাঁ ভাই, 2টা দল এই সোশ্যাল মিডিয়ার মধ্যে ঝড় তুইলা দিছে। এই এরে আঘাত করতেছে, এই এরে আঘাত করতেছে। আঘাতের পর্যায়ে এমন জায়গায় চলে গেছে যেটাকে নোংরামিও বলতে পারেন। হ্যাঁ, নোংরামিও বলতে পারেন। অনেক কিছু নোংরামি হচ্ছে যেটা মেনে নেওয়া যায় না। কিন্তু আমার যে বয়স, ওই বয়স থেকে যেটা আমি ভাবতেছি যে এটা মেনে নেওয়া যায় না, কিন্তু পোলাপান্ত ভাই অন্যরকম। দেখেন না, ওই যে মিলন সাহেব, শিক্ষামন্ত্রী মিলন সাহেব, কি জানি একটা কথা বলছিল, ওইটা নিয়ে কিভাবে ভাইরাল হয়েছে। লেখাপড়া করতে হবে, নকল করা চলবে না, আমি বলতে পারলাম না। এই কথাগুলাই ছাত্ররা বইলা সোশ্যাল মিডিয়া ভৈরা ফালাইছে, ট্রল করতেছে, হাসি তামাশা করতেছে। কেন করতেছে? এটা ছাত্রদের দোষ না ভাই। এই যে আমাদের মিডিয়া আছে না, একটা ভিউ ব্যবসা। মিডিয়া যায় ওদেরকে এমন একটা প্রশ্ন করে যে প্রশ্নের উত্তরটাই ওরকম হয়, প্রশ্নটাকে কেটে ফেলে, উত্তরটা আপনাদের সামনে দেখায়, ওইটাকে ভাইরাল করে। কি করবেন বলেন? ছাত্ররা তো আর ওই চ্যানেলগুলোর ভিতরে যায় ইন্টারভিউ দিয়ে আসে নাই, ওরাই আসছে ছাত্রদের কাছে। ওরা চায় এমন প্রশ্ন করে যেন ছাত্ররা উল্টা পাল্টা জবাব দেয়। বুঝছেন ব্যাপারটা? ধরেন আমি একজন সাংবাদিক, আমি একজন ছাত্রকে জিজ্ঞেস করতেছি, এই শিক্ষামন্ত্রী তো বলছে যদি তোমরা নকল করো কান ধরে বের করে দিবে। এই যে আমি বললাম কান ধরে বের করে দিবে, এটা কিন্তু আমি যুক্ত করলাম ওকে খেপাইবার জন্য। ও এখন খেইপা গিয়া মনে মনে খেইপা যায়, তো আমার কান ধরবে, আমার বাপি তো আমার কান ধরে না, ওই শিক্ষামন্ত্রী কেন আমার কান ধরবে? যার জন্য ওরকম উল্টা পাল্টা উত্তর দেয়, আর সেগুলাই ভিউ ব্যবসা হচ্ছে, এইভাবেই পচানো হচ্ছে। কিছু করার নাই, যুগটাই তো অন্যরকম, যার জন্য গুপ্ত নিয়ে এত কথাবার্তা। ওরা গুপ্ত থাকার কারণেই তো সবাই মুক্ত হইতে পারছেন। সবাই আজকে আমরা যারা আছি, যারা বড় বড় কথা বলতেছি, যারা এই নির্বাচন করে সংসদে চলে গেছি, এই যে 300 এমপি আছে, মন্ত্রী আছে, সবাই মুক্ত হয়েছেন কি কারণে, কিভাবে? এই 5ই আগস্টে এই গুপ্তরাই আপনাদেরকে মুক্ত করছে, এটা মাথায় রাখতে হবে। আর প্রথম দিকে যে একটু ইঙ্গিত দিলাম, ঠান্ডার মধ্যে বৈশা ওনারা কিন্তু মিল মহব্বতের মধ্যে আছে, একজন আরেকজনের পিঠ চুলকাইতেছে, মজায় সময় কাটাইতেছে। আর আপনারা এই রোদ্রের মধ্যে, তাপটা কি রে ভাই, ওর মধ্যে নিজেরা মারামারি করতেছেন। ওনারা এসিতে, আপনারা রোদ্রের মধ্যে। ব্যাপারটা বুঝার চেষ্টা করেন। আসলে হয়েছে কি ভাই, চরম সত্যি কথাটা বইলা বিদায় নিতেছি। দেখেন, যে সরকারই আসে সে কিন্তু তার লোকজন সব জায়গায় সেট করে। এই যে 18 মাসের জন্য যে সরকার আসছিল তারা একই কাজ করছে, এর আগে যারা ছিল তারা একই কাজ করছে, এর আগে যারা ছিল তারাও একই কাজ করছে, এখনো একই কাজ করতেছে। কিন্তু সব জায়গায় লোকজন দেওয়ার পরও
একটা জায়গা খালি, সেটা সবচেয়ে ভয়াবহ জায়গা। ওইখান থেকেই আন্দোলনের জন্ম হয়, ওইখান থেকেই তো বলে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। ওই জায়গাটা দখল করতে হবে। ওই জায়গাটা এখনো ছাত্র শিবির বলেন বা জামাত বলেন অথবা যারা জুলাই বিপ্লবের সাথে জড়িত ছিল, আমি বলতে চাচ্ছি আমাদের শিক্ষাঙ্গনের কথা। এই শিক্ষাঙ্গনগুলা কিন্তু ওনাদের হাতে নাই। এই শিক্ষাঙ্গনগুলা কিন্তু চলে গেছে শিবিরের হাতে। ডাকসুর নির্বাচন থেকে শুরু হয়েছে, তারপরে 5টা বিশ্ববিদ্যালয় ওনাদের হাতে চলে গেছে। এই জায়গাটাই ভয়। যদি কোনো আন্দোলনের ডাক দেয় তাহলে তো প্রথম আন্দোলনটা কই থেকে শুরু হয়? ওই বিশ্ববিদ্যালয় থেকে। ওই ছাত্ররাই প্রথম শুরু করে।